স্বাগত ডিবিসি নিউজের খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাহান পাপন, এবং আমার সাথে আছেন আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার মাজারুদ্দিন অবি। অভিযোগ ছিল একটা ফোন কলের মাধ্যমে ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব কেড়ে নেওয়া হয় নাজমুল হোসেন শান্তর কাছ থেকে। এরপরে নাজমুল হোসেন শান্ত মন্তব্য করেছিলেন একটা ড্রেসিং রুমে 3 জন অধিনায়ক থাকতে পারেন না। সেই নাজমুল হোসেন শান্ত আবারও টেস্ট অধিনায়কের দায়িত্ব। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার মাজারুদ্দিন অমি। আমি আপনাকে আরও একবার স্বাগত। আমি যেটা বলছিলাম যে নাজমুল হোসেন শান্ত আবারও টেস্ট অধিনায়কের দায়িত্বে, মানে বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন? ওই যে কথাটা বললাম আমি, যে শান্ত নিজেই বলেছিলেন যে একটা ড্রেসিং রুমে 3 জন অধিনায়ক থাকতে পারেন না। লিটন কুমার দাস টি-20 অধিনায়ক, মেহেদী মিরাজ ওয়ানডে অধিনায়ক এবং নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়ক। ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? আমাদের দেশের ক্রিকেটের কনটেক্সটে একটু ডিফিকাল্ট 3 জন ক্যাপ্টেন, টু বি ভেরি অনেস্ট, কারণ আমাদের স্টেবিলিটি নাই কোনো ফরম্যাটে। সো ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে লিডার যদি একজন থাকে তাহলে তিনি ইন্সপায়ার করতে পারেন, আর প্রবলেম হচ্ছে যে লিডাররাও পারফর্ম করতে পারেন না। সো ওই ক্ষেত্রেই কিন্তু এত চপ অ্যান্ড চেঞ্জেস হয়। শান্তর ক্ষেত্রে যেটা হয়েছিল যে একটু আনফর্চুনেট ছিল, তাকে না জানিয়ে তাকে ক্যাপ্টেন্সি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ওই সময়, আমরা যেরকম নিউজে রিপোর্টে দেখতে পেরেছি। বাট গুড টু সি যে হি ইজ কামিং ব্যাক এগেন, কারণ আমাদের অপশন কম কিন্তু। আর আপনি যদি শান্ত বা লিটন বা মিরাজকে বাদ দেন, টেস্ট টিমে রেগুলার ওরকম প্লেয়ার আমরা দেখি না খুব একটা সচরাচর। বা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল যদি আমি বলি, ওই রকম শান্তর মধ্যে যে গুণাবলীটা রয়েছে আর 2-1 ছাড়া খুব একজনের নাই। আর ওই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে যে মানে ইটস আ গুড থিং যে উনি অ্যাকসেপ্ট করেছেন। আমি শুনছিলাম যে হয়তো করবেন কি করবেন না এরকমও কথা হচ্ছিল, বাট যেহেতু অ্যাকসেপ্ট করেছে আমার মনে হচ্ছে যে তার প্ল্যান রয়েছে, এবং প্ল্যানটা তার কাছ থেকে জানতে হবে। যদি মানে এরকম হয় যে শর্ট টার্মের জন্য দেখেছি 2027 পর্যন্ত, সো তার প্ল্যানটাও লম্বা হতে হবে, যে এমন না যে সেই ফাট করে রেজাল্ট পেয়ে যাবে বা রেজাল্ট না পেলে তার এগেনস্টে আবার সব চলে যাওয়া শুরু করবে। আমরা হয় কি যে শর্ট টার্ম গ্লোরির দিকে সবসময় আগাই সব কিছুতেই। ওয়ানডে হলে ওয়ানডের কীভাবে শর্ট টার্মে এই সিরিজটা জিতলেই আমাদের মনে হবে যে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, রাদার দেন আমরা যদি একটু লম্বা ভাবি যে না আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে কী করা যায় সেই জায়গায় আগাই, তাহলে হয় মানে আমাদের লম্বা টার্মে ভাবলে ভালো। আমি আশা করব যে টেস্ট ফরম্যাটটা বাংলাদেশ ওই জায়গাটাই ভাববে, যে যেহেতু ক্যাপ্টেনকে লম্বা টার্মের জন্য দেওয়া হয়েছে, আশা করব যে দলের মধ্যে একটা স্টেবিলিটি থাকবে এবং প্লেয়াররা পারফর্ম করবে। পারফর্ম না করলে সিলেক্টরদের কাজ একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন মনে হয় যে ওকে নিল না কেন, ওকে বাদ দিল না কেন। বাট আলটিমেটলি তো টিম পারফরমেন্স খুবই ইম্পর্টেন্ট। 1-2 পারফরমেন্সে তো দল চেঞ্জ হয়ে যায় না, সবার একটা দলগত পারফরমেন্স লাগবে। বাট গুড টু সি যে শান্ত একজন ক্যাপ্টেন এলিমেন্ট, তার মধ্যে ওই গুণাবলী রয়েছে। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং মনে হচ্ছে যে তার মধ্যে ওই অ্যাবিলিটি রয়েছে। এখন দল এবং বোর্ডকে তাকে ব্যাক করতে হবে। যেটা বলা মানে বলে শুরু করেছিলাম যে একটা ফোন কলের মাধ্যমে শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হয় ওয়ানডে থেকে। সেই ফোন কলটা পেয়েছিলেন শান্ত নয়, কিন্তু মেহেদী হাসান মিরাজ পেয়েছিলেন। মিরাজকে বলা হয়েছিল তুমি আসলে তৈরি কিনা ওয়ানডের ক্যাপ্টেন্সির জন্য। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমেই আসলে বোধহয় শান্ত জানতে পারেন যে তিনি আর আগামীতে ওয়ানডে অধিনায়ক হিসেবে থাকছেন না। সেই শান্তকে যখন আবারও ডাকা হচ্ছে, এই প্রসেসটা আসলে কেমন ছিল আপনার কাছে, কি মনে হয়? ওইটাই বললাম যে দেখেন আমাদের কিন্তু ওই অপশন কম, যার কারণে ঘুরে ফিরে 2-3 জনের নামই কিন্তু চলে আসে, যে আমাদের ক্যাপ্টেন ম্যাটেরিয়ালের অভাব রয়েছে, আমরা ক্যাপ্টেন প্রিপেয়ারও করতে পারিনি, যার কারণে কিন্তু আমরা টেস্ট সিরিজ একটা শুরু হওয়ার, আয়ারল্যান্ডের সাথে শুরু হওয়ার 10 দিন আগে হয়তো আমরা আবার নতুন করে ক্যাপ্টেন অ্যানাউন্স করছি। রাদার এর মাঝে কিন্তু 2-3-4 মাস চলে গিয়েছে লাস্ট টেস্ট খেলার আগে, পর থেকে এখন পর্যন্ত 2-3 মাস তো হয়ে গিয়েছে। সো ওরা ওই সময় যদি আরেকটু আগে থেকে এই প্ল্যানিংটা করা হতো তাহলে ভালো হতো। বাট আমি বুঝতে পারি যে এই সময় দলের স্টেবিলিটি নিয়েও নির্বাচকরা বা বোর্ডের ম্যানেজমেন্টের লোকজনরা চিন্তিত ছিলেন। এই যে কম সময়ের মধ্যে একটা ডিসিশন নেওয়া, বা যদি বাই চান্স শান্ত না নিতেন ক্যাপ্টেন্সি, তাহলে তখন ব্যাকআপ প্ল্যান কী হতো বোর্ডের? তখন কিন্তু কম সময় একজনকে ধরিয়ে দেওয়া হতো, ওইটা হেলদি প্রসেস হতো না। এটা ভালো হয়েছে যে শান্ত অ্যাকসেপ্ট করতে পেরেছে, বোর্ড তাকে সন্তুষ্ট করতে পেরেছে যে না তার ফ্রিডম দিয়ে ক্যাপ্টেন্সিটা করানো যাবে তাকে দিয়ে। সো গুড টু সি হিম, বাট আমি চাবো যে একটু স্টেবিলিটি আসুক দলে, ভাইস ক্যাপ্টেন একটা অ্যাপয়েন্ট করা দরকার। সেটাই আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। প্রথম ম্যাচে 165, দ্বিতীয় ম্যাচে 149, তৃতীয় ম্যাচে যাব না, কেননা আমরা সচরাচর যেটা দেখে থাকি প্রথম 2টা ম্যাচ হারলে আর তৃতীয় ম্যাচ জেতার অবস্থায় থাকে না বাংলাদেশ দল। 165-তে আটকানো টি-20 ফেরিওয়ালাদের অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে, তারপরের ম্যাচে 149 রানে আটকানো বাংলাদেশের বোলারদের, মানে শুরুতে একটু পজিটিভ আলোচনাই করি না কেন?
হ্যাঁ ডেফিনেটলি, মানে বোলাররা তো অনেক বছর ধরেই কিন্তু কাজ করে যাচ্ছে, আমাদের ব্যাটিংটাই ওই জায়গাটাতে রেপুটেশন অনুযায়ী করতে পারছে না, এবং বোলাররা প্রতিদিন তো এরকম ভালো পারফর্ম করবে না। ওয়েস্ট ইন্ডিজের মতো কিন্তু করলো তো এক্স্যাক্টলি, ম্যাচে একসময় মনে 165 হচ্ছিল যে 200 হয়ে যাবে কিন্তু ওই ম্যাচটাতে। তো ওই জায়গাটা থেকে যেভাবে কামব্যাক করেছে, এবং আমাদের হ্যাবিটটা নাই আসলে যে আমরা ক্রাঞ্চ মোমেন্টে আমাদের যে মানসিক শক্তিটা দেখানোর, আমাদের ওটা নাই। আপনি যেটা বললেন যে দুটো ম্যাচ হারলে থার্ড ম্যাচে গিয়ে যে আর দেখা যায় না যে সেই উইনিং স্পিরিটটা, যেটা ওটা কিন্তু ট্রু। কারণ হচ্ছে গিয়ে যে আমাদের ওই বডি ল্যাঙ্গুয়েজটা ড্রপ করে যায়। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি মনে করছিলাম যে আমাদের কবে একজন প্লেয়ার একটা ম্যাচ জিতিয়েছে, আমার মনে পড়ে না, কিন্তু আমরা কোলাবোরেট একটা এফোর্ট লাগে, আমাদের দলগতভাবে একটা পারফরমেন্স লাগে, বাট দলকে ইন্সপায়ার করতে হলে কিন্তু 1-2টা ইনিংস খুব জরুরি, যে একা ম্যাচ জিতিয়ে দিল, 20 বলে 40 রান করে ফেললো। আমাদের সেই সুযোগ ছিল, কিন্তু দুটো ম্যাচে 3টা ম্যাচে ইনফ্যাক্ট ছিল আমাদের। তো ওই জায়গাটা থেকে আমাদের দলের ইন্সপিরেশনের অভাব রয়েছে, আমাদের দলের রেসপন্সিবিলিটি নেওয়ার একটা প্রবণতা কম, যে যেদিন সবাই খারাপ করবে একজন তো দাঁড়াবে। আমাদের ক্ষেত্রে সেটা হয় না। আমরা অন্যান্য দেশে যেটা দেখি যে আমাদের কেউ না কেউ দাঁড়িয়ে যায়, আমাদের দেশে সেটা হয় না। এখন এটা কেন হয় না আই ডোন্ট নো, বাট আমার মনে হচ্ছে যে এই কালচারটা ভালো না। কি পরিমাণ বাজে এক্সাম্পল আমরা দাঁড় করিয়েছি, যে আমি আপনাকে পজিটিভ আলোচনায় নিয়ে গিয়েছিলাম কিন্তু আপনি ঘুরে ফিরে সেই নেগেটিভেই আসলেন। আমি যেটা মনে করে দিতে চাই, 65 বলে 100 করেছিল ওয়েস্ট ইন্ডিজ প্রথম 65 বলে, পরবর্তী 55 বলে তারা করতে পেরেছিল মাত্র 49 রান। আমি ওই জায়গাতেই থাকতে চাই বাংলাদেশ বোলারদের কাছে আর কি, আমি তারপরে ব্যাটারদের কাছে আসবো। রাইট, বোলিংয়ে আমি তো বললামই, মানে আমাদের দলে ওই জায়গাগুলো রয়েছে, ভেরিয়েশন আছে। আমাদের বোলিং ইউনিটে ফাস্ট বোলিংয়ে যথেষ্ট ভ্যারাইটি রয়েছে, 5-6জন কোয়ালিটি ফাস্ট বোলার রয়েছে, স্পিনাররাও খুবই ভালো। সো আপনি বড় টুর্নামেন্টে কিন্তু বোলাররা ম্যাচ জেতায় বলে, কিন্তু আমাদের ক্ষেত্রে বোলাররা হাফ কাজ করে দেওয়ার পর ব্যাটাররা ওটাকে পরিপূর্ণ করতে পারে না। আমাদের বোলিং নিয়ে কোয়েশ্চেন নাই, হ্যাঁ মাঝে মধ্যে হয়তো ক্রাঞ্চ সিচুয়েশনে একটা ব্যাড ডে যেতে পারে, ওইটা আমি অ্যাকসেপ্ট করে নিতে পারবো, বাট কনসিস্টেন্ট ওয়াইজ যদি আমি বলি, আমাদের বোলিংটা ব্যাটিংয়ের তুলনায় অনেক বেশি কনসিস্টেন্ট। আমাদের ব্যাটিংটার মধ্যে যত প্রবলেমটা রয়েছে, এবং শুধু উপরে বলবো না, মাঝে বলবো না, ওভারঅল প্রবলেমটা কিন্তু যেদিন দেখবেন যে উপরের কেউ ভালো খেলছে, মাঝে কেউ ভালো খেলছে না, যেদিন মাঝে 1-2জন ভালো খেলছে, তো উপরে মনে হচ্ছে যে যদি একজন ভালো খেলে ফেলতো। এই জিনিসটার থেকে বের হয়ে আসার জন্য আমার মনে হয় যে ওই রেসপন্সিবিলিটির দরকার। মনোবিদ, দেখলাম রিপোর্টটাতে যে মনোবিদ লাগবে, ব্যাটিং কোচ লাগবে। আমরা তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোচেস নিয়ে এসেছি, অনেক ভালো ভালো মনোবিদও নিয়ে এসেছি। এটা একজন প্লেয়ারের ইন্ডিভিজুয়ালও একটু কাজ করতে হবে, ওয়ার্ল্ড লেভেলে নিজেকে সাস্টেন করতে হলে ওয়ার্ল্ডের বাকি 10জন টপ প্লেয়াররা কীভাবে পারফর্ম করে এটা দেখা দরকার, এই জিনিসগুলো মেনটেন করা দরকার। আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল শব্দটা নিয়ে আসলেন, জাকের আলী অনেক, যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং প্রত্যাশাও ছিল, কিন্তু অনেক কারণ স্ট্রোক মেকার বেশ বড় বড় ছক্কা হাঁকাতে পারেন, সেটা আমরা কিছুদিন আগেও দেখেছি। আমার মনে হয় এশিয়া কাপের পর থেকে তিনি ফর্ম হারাতে শুরু করলেন, স্টিল নাও ইজ আউট অফ ফর্ম। যদি একটু এক্সপ্লেন করেন জাকের আলী অনেককে। দেখেন, আমাদের একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে মানে ওই যে বিগ হিটার, মাঝে একটা রিপোর্ট হইলো যে বাংলাদেশ গত বছর সবচেয়ে বেশি 6 মারছে, এরকম কিছু একটা। আপনি আমাকে বলেন আমরা কি 6 মারার দল? আমার মনে হয় না। তো আমাদের স্কিলে ঘাটতি আছে, আমরা 6 মেরে ম্যাচ জিততে পারবো না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের গেম সেন্সের অভাব রয়েছে। তো আমরা যখন 20 বলে 30 রান লাগে তখন 6-এর দরকার হয় আপনার। একটা ওভারে 7-8 করে নিলে কিন্তু আপনি 20 বলে 30 এমনিই করতে পারেন। আমরা তখন 6 মারতে যাই। আবার যখন আমাদের 6 বলে 12 রান দরকার তখন আমরা 6 মারতে যাই না, তখন আমরা স্ট্রাইক রোটেট করি। ক্রিকেটটা বোধহয় আমাদের খেলা হয় না। এক্স্যাক্টলি। সো আপনার ওই জায়গাটাতে কিন্তু আপনার 6 সলিউশন না। টি-20 ক্রিকেটে আমাদের যে লিমিটেশন রয়েছে, আমাদের যখন 6 মারতে হবে, বাউন্ডারি রোপ 1 গজ পার করলেও কিন্তু 6, ওটা স্ট্যান্ডে পাঠালে কিন্তু 6 হবে, যে আর 1 গজ বাইরে গেলে যে 6 হবে না তা না। সো যখন যেটা দরকার হবে, যে অনুযায়ী শর্ট সিলেকশন দরকার, ওই শটগুলো খেলে হয়তো 6 নিতে পারেন, 4 নিতে পারেন। যদি একেবারে 4-6 নাও আসে, 4টা ডাবলস নিয়ে একটা সিঙ্গেল নিলেও ওই ওভারে কিন্তু 9 রান হয়। আমাদের ভাগ্যবোধের ছক্কার সংখ্যাও খুব কম, কেননা না হলে মাহমুদুল্লাহ রিয়াদের ওই বলটা হাওয়ায় ভাসতে ভাসতে যেটা বাউন্ডারি ওই পারে চলে যাচ্ছিল, সেখানেও এই 6 মারতে গিয়ে কিন্তু আমরা ওই ইন্ডিয়ার সাথে ব্যাঙ্গালোরে ম্যাচ হেরেছি। এক্স্যাক্টলি। আমাদের তখন 6-এর দরকার ছিল না। আমরা অনেক সময় গ্যালারির জন্য খেলি, কিন্তু সুনীল গাভাস্কর বারবার করে বলছেন কেন তুমি গ্ল্যামারাস শট খেলতে গেলে। এক্স্যাক্টলি, আমরা গ্যালারির জন্য অনেক সময় খেলি, আমরা হিরোইক শট খেলতে চাই, যে আমরা নিজেদেরকে একটা অ্যানাউন্স করতে চাই যে দেখো আমি 6 মেরে ম্যাচ জিতেছি। বাট বেন স্টোকস তার বইয়ে লেখছে, বুঝছেন, যে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যখন তার ওই সিচুয়েশনটা ছিল, তিনি বারবার মাহমুদুল্লাহ রিয়াদ আর মুশফিকের কথা মনে করছিলেন, যে আমি ওই ভুল করব না, আই এম দ্য ওয়ান হু হ্যাভ টু স্টে দেয়ার টিল দি এন্ড। তিনি চাইলে কিন্তু বেন স্টোকস খেলতে পারতেন,
মাহমুদুল্লাহ রিয়াদ থেকে অনেক বড় প্লেয়ার, মুশফিক থেকে অনেক বড় প্লেয়ার, বাট ওই সময় মনে হয়েছে যে আমাকে ওই সংযত অবস্থায় থাকতে হবে। আমি শিওর রিয়াদ, মুশফিক ওই ইনিংসের পর অনেক কিছু শিখেছেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট কতটুকু শিখেছে, মনোবিদ আপনি হাজার আনেন কিছু আমার হবে একটা না। কথা আছে এখানে, আমার একটা কথা আছে, বাংলাদেশ মানে ম্যাচ হারের পর এসে প্রেস কনফারেন্সে বলে যে আমরা আসলে অনেক কিছু শিখেছি, পরবর্তীতে কিছুই দেখা যায় না। তবে এর সত্যতা কিছুটা হলেও আমি পেয়েছি লাস্ট টি-20 সিরিজে বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে। প্রথম ম্যাচে ওই যে যেটা বললাম 65 রানে 165, দ্বিতীয় ম্যাচে তারা আরো ভালো কিছু নিশ্চয়ই শিখেছে, নইলে 149 রানে আটকালো কিভাবে? দেখেন, আরেকটা হচ্ছে যে এই যে ফ্যাটিগ নিয়ে কথা হলো না, যে প্লেয়াররা অনেকদিন ধরে খেলছে, আমি এটার সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করি। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, আপনার প্রফেশনাল ক্রিকেট খেলছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কখনো ডিপ করতে পারবে না। ইফ ইউ আর নট ফিট এনাফ, ডোন্ট প্লে, টেল দেম যে আমি খেলতে চাচ্ছি না, আমি মানসিকভাবে প্রস্তুত না। ইফ ইউ আর রিয়েলি প্রিপেয়ার টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট, আপনার প্রত্যেকটা ম্যাচে আপনাকে ওইভাবে 100% দিয়ে খেলতে হবে। ফিটনেস ওয়াইজ একটা ডিফারেন্ট হতে পারে যে আমি ফুললি ফিট না, আমি খেলবো না, বাট আমি যদি মনে করি যে আমি ফ্যাটিক, আমার মানসিকভাবে অবসাদগ্রস্ত, আমি ম্যাচের আগে আমি টিম ম্যানেজকে বলবো যে আমি এটা খেলার মতো প্রিপেয়ার্ড না। আই মাইট সাউন্ড হার্শ, বাট অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেটের কোনো কনসিস্টেন্ট লেভেল নাই, কোনো আমি গ্রাফ একটা নাই। কোশ্চেন আপনাকে করতে চাই, এই ফ্যাটিক নিয়ে যদি প্রশ্নটা ওঠে, তাহলে কেউ যদি এখন অফার করে বাংলাদেশ মানে টি-20 টিমের 11 জনকে যে এক সপ্তাহের মধ্যে তোমাকে আইপিএলে যেতে হবে খেলার জন্য, কেউ কি না করবে? এক্স্যাক্টলি, মানে এটাই ব্যাপারটা, যে আপনি নিজের পারফরমেন্স ধরে রেখে তারপর আপনি যদি বলেন যে দেখেন আমি অনেকদিন ধরে পারফর্ম করছি বা আমি অনেকদিন ধরে খেলছি, আমার মনে হয় একটা ব্রেক দরকার, ইট ইজ ফেয়ার এনাফ। বাট ওয়েন দ্য টিম ইজ নট ডুইং ওয়েল, আপনার প্রথম কাজই হচ্ছে যে মানে আপনি কিভাবে নিজেকে সামলে নিয়ে আগে দাঁড়াবেন। কারণ টিমের জন্যই সবাই ক্রিকেট খেলে, কিন্তু ইন্ডিভিজুয়ালি ক্রিকেট খুব কমই খেলে। যদি আপনি ইন্ডিভিজুয়াল লেভেলেরও ক্রিকেট খেলেন, আমাদের দেশে ওই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সও নাই, টু বি ভেরি অনেস্ট। সেটাই যেটা বলছিলাম, যে সাইফ হাসান যিনি এশিয়া কাপ থেকে নিয়ে শুরু করে ওয়ানডে পর্যন্ত খুবই ভালো খেললেন, টি-20তে আসলে তাহলে তাকে আমরা ওইভাবে খুঁজে পেলাম না। ছোট্ট করে যদি দেখেন, এটা ওয়ান অফ হতে পারে। সাইফকে দিয়ে যদি আমরা সব এক্সপেক্ট করি ভুল হবে। সাইফও অ্যাডজাস্ট করছে, মাত্র এসেছে, 2টা সিরিজ ভালো গিয়েছে, একটা সিরিজ খারাপ যেতে পারে। বাট আমার কথা হচ্ছে যে ভাই 6-7জন ব্যাটসম্যান রয়েছে, কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে, আদারওয়াইজ আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাস্টেন করতে পারবেন না। আমরা যদি ব্যাট ডে বলি, আপনি দেখবেন প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজগুলো আউট হওয়ার, যে শটগুলো আউট হচ্ছে, শটগুলো আউট হয়ে যাওয়ার পর কি সেলফ রিয়েলাইজেশন হচ্ছে যে আমি একটা বাজে সময় বাজে শট খেলে আউট হয়েছি, এসে একটা এক্সপ্লেনেশন দিচ্ছে যে উইকেটটা সাডেনলি স্লো হয়ে গিয়েছে, উইকেটটা অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছে ব্যাটিংয়ের জন্য। কেউ কি নিজে অ্যাডমিট করে যে আমার ভুলের জন্য আমি ওই শটটা খেলে আউট হয়েছি? আমি লিটনেরটা দেখেছি, ভালো লেগেছে দেখে, তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে আমার ভুল হয়েছিল, আমার হয়তো রেসপন্সিবিলিটি আরও নেওয়া উচিত ছিল। এরকম প্রত্যেকটা প্লেয়ারকে নিতে হবে, কিন্তু কারণ তিনি ক্যাপ্টেন দেখে হয়তো দায়িত্ববোধের জায়গা থেকে বলতে বাধ্য হয়েছেন, বাট অন্যদেরকেও এই দায়িত্বটা নিতে হবে। সেটাই। স্বাগত আরও একবার খেলা দুনিয়ায়, সাথে আছি শাহান পাপন। দর্শক, আমরা কথা বলছিলাম ন্যাশনাল টিমের পারফরমেন্স নিয়ে, নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স নিয়ে, যে সিরিজটা সবেমাত্র গেল। আমাদের সাথে আছেন মাজারুদ্দিন অমি, ক্রীড়া ধারাভাষ্যকার। আমি আরও একবার জানতে চাই, সেটা হচ্ছে জানতে না ঠিক একটু বিষয়টা যদি সামারাইজ করতে বলি আপনাকে, আমি আপনাকে প্রসঙ্গটা বলছি। আমরা যখন ইন্টারভিউ নিচ্ছিলাম সিরিজ শেষে, ড্যারেন সাবির, ওয়েস্ট ইন্ডিজের কোচ এখন যিনি, তো স্যামি যেটা বলছিলেন যে দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন, দেখো তোমাদের ন্যাশনাল টিম যখন খেলছে তখন আসলে গ্যালারি থেকে এই ভুয়া ভুয়া শব্দটা উচ্চারণ করা আসলে ঠিক না, কেননা তোমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররাই তো খেলছে। তো স্যামির এই বোধোদয় সম্পর্কে, বোধোদয়ও বলবো না, একটা কথা বলার কথা সে বলে দিয়েছে নিশ্চয়ই। আপনি আসলে এটাকে কিভাবে দেখবেন? দেখেন, ওয়েস্ট ইন্ডিজের দর্শকদের কালচার, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট ডিফারেন্ট। ওয়েস্ট ইন্ডিজে এত ক্রেজ নাই কিন্তু বাংলাদেশ ক্রিকেটের মতো, বাট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট তাদের ক্রিকেট দিয়ে তাদের দর্শকদের যা দিয়েছে, বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের দর্শকদের তা এখনও দিতে পারেনি, যার কারণে দর্শকদের এক্সপেকটেশনটা অনেক বেশি এবং ধৈর্যের মাত্রাটা একটা পর্যায়ে গিয়ে এখন এমন জায়গায় চলে গিয়েছে যে এখন একটা ট্রফি চায়, একটা গ্লোরি চায়, একটা নেশন খুশি হতে হলে একটা উপলক্ষ লাগে, সেটা বোধহয় পাওয়া উচিত বাংলাদেশ। এক্স্যাক্টলি, মানে উচিত, মানে তো 25 বছর হয়ে গিয়েছে, অ্যাটলিস্ট একটা কিছু তো এক্সপেক্ট করতেই পারে দর্শকরা। সো দর্শকরা যখন টিকিটে টাকা কেটে পানির অভাব, খাওয়ার অভাব, অনেক কিছু করে সব কিছু দূরে সরিয়ে বাসে করে এসে স্টেডিয়ামে ধাক্কা ঠেলে মাঠে যখন গিয়ে দেখে যে প্লেয়াররা আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারে না, তখন তাদের রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। এবং স্বামী কিন্তু উচ্চারণ করেছেন যে তোমরা যে ভুয়া ভুয়া শব্দটা বলো, সে তো অনেক বছর ধরে আসে বাংলাদেশে, সে
ধারণা আছে বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশের দর্শকরা কি বলে বা ওয়ার্ডগুলো কি, বাংলা কিন্তু কিছুটা বুঝে তারা এখন, এবং সামি এখানে ওয়ার্ল্ড কাপ জিতেছে, সো তার ওই এক্সপিরিয়েন্সটাও রয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, একটা প্লেয়ারের খারাপ সময় যাবে, ভালো সময় যাবে, ওই সময় তিনি কিভাবে কামব্যাক করবে এটা কিন্তু অনেকটা তার হাতেও। আমি হার্দিক পান্ডিয়ার উদাহরণ দিই। হার্দিক পান্ডিয়া যখন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলে, তাকে নিয়ে অনেক দুয়োধ্বনি দেওয়া হয়েছে, তার শহরে দেওয়া হয়েছে, তার দেশের মানুষ দিয়েছে। হার্দিক পান্ডিয়া কিন্তু মুখ দিয়ে জবাব দেয়নি, হার্দিক পান্ডিয়া পারফর্ম করে জবাব দিয়েছে। তিনি তার দলকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে এনে, কাঁধের মধ্যে ট্রফিটা এনে, তারপর দর্শকদের রেসপেক্ট নিয়েছে। রেসপেক্ট কিন্তু আপনি মানে জোর করে করতে পারবেন না, চাইতে পারবেন না। রেসপেক্ট ইউ হ্যাভ টু আর্ন ইট। সো আমার মনে হয় যে প্লেয়ারদের ওই রেসপেক্টটা আর্ন করে নিতে হবে। ইটস হাই টাইম যে প্লেয়ারদেরকে এখন আর আমরা ফর্মেটিভ স্টেজে নাই, যেখানে আকরাম ভাই, বুলবুল ভাইয়ের ক্রিকেট খেলতো, আমরা সার্ভাইভ করলে আমাদের জন্য অনেক কিছু। এখন ফ্যাসিলিটিস অনেক বেশি, এখন টাকা পয়সা অনেক বেশি, এখন এক্সপোজার অনেক বেশি, এখন গ্ল্যামার অনেক বেশি। যে গ্ল্যামারটা তারা এনজয় করে মাঠের বাইরে, যখন দর্শকরা এসে তাদের কাছ থেকে ছবি তুলতে চায়, অটোগ্রাফ নিতে চায়, ইটস আ প্রিভিলেজ। সো এটা রিটার্ন দিতে হলে আপনাকে বিনিময় মাঠে পারফর্ম করতে হবে। দর্শক আর কি চায় আপনার কাছ থেকে? দর্শক চায় আপনার বেতন থেকে 100% বা 10% আমাকে দেন। দর্শক তো এটা বলে না, দর্শক বলে আপনি একটু ভালো খেলেন আমার জন্য। তো ওইটাও দর্শককে রিটার্ন দেওয়াটা, এটা নাথিং রং দর্শকদের পক্ষ থেকে। এবং আমি চাবো যে প্লেয়াররা যেন দর্শকদের সাথে, ডিরেক্টর কিন্তু বলেছেন যে আমরা যে পারফরমেন্স করি সেই পারফরমেন্স দেখে যদি দর্শক মানে মনক্ষুণ্ণ হয়, আমার মনে হয় যে ওরা মানে টাকা দিয়ে টিকিট কাটে, সুতরাং ওদেরকে ভুয়া বলারও অধিকার আছে। আরেকটা জিনিস করতে হবে যে প্লেয়ারদের দর্শকদের কাছে যেতে হবে। কিন্তু প্লেয়ারদের মধ্যে আমি দেখি যে দর্শকদের কাছ থেকে একটা কেমন জানি একটা দূরত্ব থাকে তাদের দর্শকদের কাছে যেতে হবে। ম্যাচ শেষে তারা জাস্ট একটা জার্সি, একটা গিফট করতে পারে, একটা বল গিয়ে গিফট করতে, হারলেও একটা গিয়ে হেঁটে গিয়ে একটা অ্যাপ্লজ দিতে পারে, থ্যাংক ইউ আপনারা আসছেন, আপনারা এত কষ্ট করে আসছেন, আপনাদেরকে আমরা জিত উপহার দিতে পারিনি, বাট উই আর সরি, আমরা নেক্সট টাইম ট্রাই করব। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু কাজে লাগে। বলে না যে পাশে থাকা, কিভাবে পাশে থাকবে? আপনি গিয়ে অ্যাকনলেজ করেন, আপনি গিয়ে দুইটা ভালো কথা বলেন দর্শকদেরকে। মানে অনেক সময় বীতশ্রদ্ধ হয়ে অনেক সময় অনেক কিছু ক্রিকেটিং কালচারের একটা পার্ট। দর্শকরা অনেক সময় অনেক কিছুই ভাবে। সম্প্রতি আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেউ বলছেন যে সাব্বির রহমানকে ফিরিয়ে আনুন, আবার কেউ বলছেন যে আপনার স্টক ক্রিকেটার যদি আপনি চোখে নাই দেখেন, সৌম্য সরকার ছিল যে সবেমাত্র ওয়ানডেতে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরে আসলো, তো সৌম্যকেও দলে নেওয়া যেত, এরকম কথাও কিন্তু বলছে। কেননা মাঝখানে একটা টিম কিন্তু ঘোষণা করা হয়েছে থার্ড টি-20-র জন্য, সেখানে কি আসলে মানে সৌম্যকে ইনক্লুড করার কোনো সুযোগ ছিল কিনা, কি মনে হয়? দেখেন, ফার্স্ট কোয়েশ্চেন, সৌম্য ঢুকলে কি আমাদের পারফরমেন্স ভালো হয়ে যেত? সেটা তো পরের বিষয়। গ্যারান্টিড। সৌম্য যে প্রসেসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ঢুকেছে, ওয়াজ দ্যাট রাইট? খালি সৌম্যর ব্যাক পারফরমেন্স ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, তিনি ভালো পারফরমেন্স ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, যার কারণে তাকে একটা গ্যাম্বেল হিসেবে নেওয়া হয়েছে। তার আগে কিন্তু সৌম্য এমন আহামরি কোনো পারফর্ম করেনি যাকে জাতীয় দলে নিতে হবে, বাট তার লাক ভালো ছিল, তার ওই যে বলে না ম্যাচ আপের একটা ব্যাপার থাকে, ওইটার কারণে সৌম্য চান্স পেয়েছে, সেটাকে কাজে লাগিয়েছে। এখন এটাকে যদি ইজি অ্যাভেলেবেল করে দেওয়া হয়, যে ওয়ানডে পারফরমেন্সে বেস করে যদি তাকে টি-20-তে নেওয়া হয়, তাহলে এটা ইনজাস্টিস হবে। আমি সাব্বির রহমানের ক্ষেত্রেও বলছি, সাব্বিরের পারফরমেন্স কি, তাকে কোন ফরম্যাটে যে নেবেন আপনি, যদি স্পেসিফিক টি-20-তে চান আপনি, লাস্ট 2 বছরে সাব্বির রহমানের টি-20-তে পারফরমেন্সকে আমাকে বলতে হবে, কোন বেসিসে তাকে নেবেন। সো এই প্রসেসগুলো স্বচ্ছ রাখা দরকার। যত প্রসেস স্বচ্ছ থাকবে তখন কোয়েশ্চেন উঠবে না। আর এই যে বাংলাদেশে সারা জীবনই থাকবে 11 জনের মধ্যে একজন যদিও থাকতো তাইলে হয়ে যেত। আপনি পুরো বাংলাদেশের যত মানে অল্টার নাসির, সাব্বির, যারা রয়েছে দলের বাইরে, সবাইকে নিয়ে আসেন, তাও পারফরমেন্স সেমই থাকবে। অর্থাৎ দিন শেষে বলা যায় না যে মানে এটাই বলা হয় যে বাংলাদেশ 14 রানে হেরেছে, এইটা বলার বোধহয় সুযোগ থাকে না যে আর 14টা রান করলে বাংলাদেশ জিততে পারতো, সেটা 90 দশকে হয়তো কেউ বলতো, বাট এখন বলার সুযোগ নেই, কারণ আমাদের একটা বৈশ্বিক ট্রফি খুবই দরকার। এক্স্যাক্টলি। এবং ওই মোটিভেশনটা দর্শকদেরও দরকার, ওই মোটিভেশনটা প্লেয়ারদেরও দরকার। ওই মোটিভেশনটা একটা দল দেখলে বোঝা যায় যে দলের মধ্যে ওই মোটিভেশন রয়েছে। পাকিস্তান যেবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় প্রথমবার, তাদের মধ্যে ওই মোটিভেশন দেখা গিয়েছিল। আফগানিস্তান যেবার সেমিফাইনাল খেলেছে লাস্ট ওয়ার্ল্ড কাপ, তাদের মধ্যে ওই মোটিভেশন। সেটাই, আমরা ওয়ার্ল্ড কাপ প্রসঙ্গেই ফিরবো, সেটা নারী ওয়ার্ল্ড কাপ, নারী বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই। আছেন মাঝারুদ্দিন অবি। আমি একটা কথা বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে যখন কোনো দল বিশ্বের দরবারে যায় অথবা বিশ্বমঞ্চে যায়, তখন কিছু ইন্ডিভিজুয়াল নাম শোনা যায়, এবং সেই নামগুলো ওই কারণেই আসে যে আমরা বিশ্বমঞ্চে এসেছি, আমরা কিছু একটা করতে চাই। দীপ্তি শর্মা, স্মৃতি মান্দানা, হারমানপ্রীত কৌর, এই নামগুলো আসলে আপনি অটোমেটিক্যালি বলে দিতে পারেন এরা হচ্ছে ইন্ডিয়ার নারী ক্রিকেট দলের সদস্য। বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম কি ওইভাবে, আমি বাংলাদেশের ক্রিকেট ফ্যান এবং ক্রিকেট ভক্ত হিসেবে এগুলোকে আসলে রিকল করতে পারি, এরা কারা, কোন দেশের ক্রিকেট খেলে। শ্রীলঙ্কার কেউ কি আসলে রিকল করতে পারে যে জ্যোতিকে কিংবা মারুফাকে?
এইভাবে কি করতে পারবে? রিসেন্টলি মারুফা ভালো করছে, অনেস্টলি বলি, আমাদের জ্যোতি ভালো প্লেয়ার, বাট হয় না যে এক দুইজন দিয়ে তো হবে না। তাদের যে জেমিমা রড্রিগস যে ম্যাচটা জেতালো, আপনি কিন্তু তার নাম নেন নাই। আমাদেরও এরকম নতুন হিরোর দরকার। আমাদের এরকম ম্যাচ উইনার একজন দুজন দিয়ে ম্যাচ উইন হয় না, কিন্তু ক্রিকেট খেলাটা এমন যেখানে আপনার মানে দলগত পারফরমেন্স লাগে, একজন দুজন ইন্সপায়ার করবে। জেমিমা ওই ইনিংসটা খেলার পর যেভাবে কান্না করেছে, যেভাবে তার ইমোশনটা শো করেছে, বোঝা যাচ্ছিল তার ভেতরে জেদ কত। আপনি ইন্ডিয়া টিমের ওই ম্যাচটা জেতার পর ইন্ডিয়া টিমের ইমোশন খেয়াল করেছিলেন কিনা? প্রত্যেকটা প্লেয়ার কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। ওয়ার্ল্ড কাপ জিতেনি কিন্তু, বাট তারা অস্ট্রেলিয়ার ওই বাধাটা পার করেছে। এই সাউথ আফ্রিকাও সেম, ইংল্যান্ডের কাছে গত দুইবার সেম জায়গায় সেম সিচুয়েশনে হারার পর এবার ওই বাধাটা পার করেছে, তারাও কিন্তু কান্না করেছে। ক্রিকেট বা স্পোর্ট কিন্তু খুবই একটা খেলা, আপনি কি বলবো ওটাকে, যে মানে ইন্সপায়ারিং একটা মোটিভেশনটা খুব বেশি জরুরি নিজের থেকে। এটা আপনাকে কেউ মোটিভেট করে দিবে না, ভেতরের স্পিরিটটা নিজেকে জাগাতে হবে। সো আমাদের ক্ষেত্রে হয় যে আমাদের লিমিটেশনও রয়েছে। সত্যি কথা বলতে আমরা অ্যাজ আ নেশন বা অ্যাজ আ ক্রিকেট টিম হিসেবে যদি বলি, আমরা নারী টি-20 ওয়ার্ল্ড কাপে বা ওডিআই ওয়ার্ল্ড কাপে কয়েকটা ম্যাচ খুব জেতার কাছ থেকে আমরা হেরেছি। এটার কারণ হচ্ছে কি যে আমরা জিতার হ্যাবিটটা নাই আমাদের। আমরা জিততে ভয় পাই, অন্য দল হারতে ভয় পাই, আমরা জিততে ভয় পাই। প্রবলেমটা কিন্তু এইখানে। আমরা জেতার জন্য যা যা দরকার ড্রেসিং রুমে ওই সময় কামনেসটা থাকে না। সো ওইটাই বলছিলাম ছেলেদের ক্ষেত্রেও, যে আমরা অনেক কাছে গিয়েও আমরা ম্যাচগুলো হেরে যাই। আমি অ্যাটলিস্ট চাচ্ছিলাম যে তৃতীয় টি-20-তে অ্যাটলিস্ট বাংলাদেশের ওই জেটটা দেখাতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যে অ্যাটলিস্ট আমরা সিরিজ হারতে পারি কিন্তু আমাদেরকে এত ইজি না হারানো। জাস্ট এই জিনিসটাও যদি একটু বোঝানো যেত তাহলে ভালো লাগতো আমার কাছে। একটু বিশ্বকাপ প্রসঙ্গে যেতে চাই। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের বর্তমান যে অবস্থা, নারী ক্রিকেট দল ঠিক একই অবস্থানে রয়েছে। একজন ফেল করছে তো আরেকজন এসে পাশে দাঁড়িয়ে গেছে। আমি যে নামগুলো আপনাকে বলছিলাম, স্মৃতি মান্ধানা ওপেনিং এ আসেন, হরমনপ্রীত কৌর যিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেন, জেমিমা রড্রিগেজ তিনি মাঝখান থেকে এসে দলকে টেনে ফাইনালেই তুললেন। আর বোলিং এর কথা নাই বা বলি। সুতরাং এই ভারতীয় নারী ক্রিকেট দলকে আসলে আপনি বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার ক্ষেত্রে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে হ্যাঁ তারা আছে? দেখেন, ফাইনাল 50-50, কারণ সাউথ আফ্রিকাও খুব ভালো ক্রিকেট খেলে এসেছে এবং ইনফ্যাক্ট বলছে যে ইন্ডিয়া ঘরের মাঠে খেলবে, বাট প্রেশার কিন্তু ইন্ডিয়ার বেশি। আমরা লাস্ট টাইম ছেলেদের ওয়ার্ল্ড কাপেও দেখেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালটা কিন্তু গিয়ে ইন্ডিয়া হেরেছে। এটা কিন্তু তাদেরকে খুব পুড়িয়েছে, খুব ভুগিয়েছে, তারা কিন্তু খুব কষ্ট পেয়েছে। আর ফাইনাল অলওয়েজ 50-50। আপনি দুইটা ভালো টিমের মধ্যে খেলা হচ্ছে, দুই দলই কিন্তু খুব ইন্সপায়ার্ড, দুই দল তাদের পারফরমেন্সে। ওই জায়গা থেকে আমি বলবো ইন্ডিয়া ইনফ্যাক্ট একটু প্রেশারেও থাকবে, কারণ নিজেদের মাঠে খেলার এক্সপেকটেশন অনেক হাই থাকে। ওই জায়গা থেকে সাউথ আফ্রিকা খুব নির্ভর হয়ে খেলতে পারবে, কারণ তাদের ওই প্রেশারটা কম। এবং ওই জায়গাটা থেকে যদি এটা ওভারকাম করে ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, তাদেরকে স্যালুট দিতে হবে। কিন্তু যে তারা খুব ইজি ব্যাপার না যে ঘরের মাঠে আসে দেখেই জিতে যাবে, ব্যাপারটা এত ইজি হবে না। ওই যে দুইটা প্রেশার থাকে, একটা হচ্ছে নিজেদের দর্শক, রাইট, আর একটা প্রেশার হচ্ছে নিজেদের কন্ডিশনে যদি একটু আরো ভালো করার একটা তাড়না থাকে। আমার এখনো মনে আছে যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যেখানে অস্ট্রেলিয়া ক্যাপ্টেন বলেছিলেন যে এই 1 লাখ দর্শক চুপ হয়ে গেলে কেমনটা লাগে, আমি ওই জিনিসটাই শুধু উপভোগ করতে চাই। আপনার নিশ্চয়ই মনে আছে ছেলেদের ওয়ার্ল্ড কাপে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো সেই প্রেশারটা কি আসলে পড়তে যাচ্ছে হরমনপ্রীত কৌরদের উপর? অলরেডি যা দেখলাম যে টিকিট সোল্ড আউট। হরমনপ্রীত তার ফোন সাইলেন্টে রেখে দিয়েছেন, কারণ অনেক টিকিটের রিকোয়েস্ট আসছে। আপনি বুঝতে পারেন যে উন্মাদনাটা কোন লেভেলে। আর ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে, এর থেকে বড় ফিলিং তো হতে পারে না। আপনি বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মেয়েরা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলুক না, আপনি টিকিট খুঁজে পাবেন না। আমার এখনো মনে আছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে যে লম্বা রাস্তাটা, আমার পুরো 1 কিলোমিটার জুড়ে হচ্ছে আপনার জার্সি বিক্রি হচ্ছে, জার্সির দোকান। পরিবারের সবচেয়ে ছোট সদস্যটারও একটা জার্সি আছে। এগুলা কিন্তু একটা দেশের ক্রিকেটকে নতুনভাবে জাগরণ করতে হেল্প করে। ইন্ডিয়ার ক্রিকেটটা এই লেভেলে কেন আছে? কারণ তাদের দর্শকরা কিছু পাচ্ছে, মানে সাকসেসটাকে ভাগ করে নেওয়ার জন্য কিছু কিছু জিনিস পাচ্ছে। 2-1 বছর পরপরই কিছু একটা পাচ্ছে, ছেলেরা দিচ্ছে না মেয়েরা দিচ্ছে। আমরা দুই জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এতটা বেশি আমাদের, আমরা হতাশ, তাই অল্প পেলেও অনেক খুশি। কিন্তু আমি খুব ছোট করে এক কথায় জানতে চাচ্ছি আপনার কাছে, আপনার মন্তব্য, সেটা হচ্ছে যে নারী বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আপনার মতে, সাউথ আফ্রিকা নাকি ইন্ডিয়া? এটা তো খুবই টাফ কোয়েশ্চেন করলেন, বাট দু দলেরই প্রথম বিশ্বকাপ হবে। সো ওই জায়গাটা থেকে যেহেতু নিজের মাটিতে খেলা, নিজের দেশে খেলা, আমি চাবো ইন্ডিয়া জিতুক। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মাজহারউদ্দিন। আমি আরও একবার ধন্যবাদ আপনাকে।